দর্শক, আজকে আমরা কথা বলছি গণভোট কি গুরুত্ব পাচ্ছে এই শিরোনাম, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। মনির হায়দার, এর আগে আপনার কাছে দুটা প্রশ্ন আমরা রেখে গিয়েছিলাম, সেই উত্তর তো দেবেনই, আমরা সময় বাঁচানোর স্বার্থে আরও আরেকটা প্রশ্ন করে রাখি। আপনি সরকারের উদ্যোগগুলোর কথা বলছিলেন এবং আমরা ওরকমই একটা উদ্যোগ দেখালাম যে 10টি ভোটের গাড়ি সারা দেশে তারা ভ্রাম্যমাণ বা সারা দেশ জুড়ে চষে বেড়াবে, তারা গণভোট নিয়ে মানুষকে সচেতন করবে। এবং এই যে প্রচারণাটি, সেটি আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার ফেসবুক একটা পোস্ট দেওয়া হয়েছে, প্রায় 1,14,000 মানুষ এই তথ্যচিত্রটিকে পছন্দ করেছে, মন্তব্য 23,000 বেশি, 16 লাখ মানুষের মতো দেখেছে। এটা নিশ্চয়ই অনেক বেশি সংখ্যা, কিন্তু যেখানে 12 কোটি মানুষ, 12 কোটি ভোটার, সেখানে মানে এই ধরনের প্রচারণাকে কি আপনি যথেষ্ট মনে করেন কিনা? আগের প্রশ্ন দুইটার সাথে এই প্রশ্নটা একসাথে উত্তর দিতে পারেন মনির হায়দার। ধন্যবাদ আজহার। প্রথম কথা হলো, আপনি সময় বাঁচান এবং আরও প্রশ্ন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বিরতির আগে যে প্রশ্ন করেছিলেন দুটো, সেই দুটো প্রশ্নের উত্তর আমার কাছ থেকে একটু ঠিকঠাক শোনেন, তারপরে আপনি আবার প্রশ্ন করেন। আমার প্রশ্নের উত্তরটা দেওয়া দরকার যাতে মানুষ ক্লিয়ার হতে পারে গণভোট সম্পর্কে। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আমরা কোনো নেতিবাচক ফলাফল আশা বা আশঙ্কা করছি কিনা। একেবারেই করছি না, দেশের একজন নাগরিক হিসাবে আমি করছি না। এই কারণে যে গণভোটটা আসলে কি নিয়ে হচ্ছে। গণভোটটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে, তাই তো? কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে? আমরা জানি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সমগ্র জাতি এই মর্মে ঐক্যবদ্ধ হয়েছে, একাত্ম হয়েছে যে 54 বছর ধরে আমরা যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ছিলাম সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে, নতুন ব্যবস্থা আমাদের যেতে হবে। আমাদের আইনি ব্যবস্থা, আমাদের সাংবিধানিক ব্যবস্থা, এগুলোর ত্রুটি দূর করতে হবে। আমরা জানি গত 16 বছর বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, সেটা কিন্তু সংবিধানের বাইরে গিয়ে করা হয় নাই, সংবিধানের মধ্যে থেকে করা হয়েছে। তার মানে সমস্যাটা সংবিধানে। আইনের মধ্যে থেকে করা হয়েছে, তার মানে সমস্যাটা আইনে। সুতরাং এই রাষ্ট্রকে, এই দেশের জনগণকে ব্যাপক সাংবিধানিক এবং আইনি সংস্কারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা জানি যে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এবং তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ ধারাবাহিক আলোচনা, যেটা পাবলিকলি টেলিভিশনে দেখানো হয়েছে, সেই আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করেছে। এই জুলাই জাতীয় সনদ তো আর এইবারের নির্বাচনকে টার্গেট করে করা হয়নি বা 5-10 বছরের জন্য করা হয়নি। এটা করা হয়েছে ফর মেবি নেক্সট 100 ইয়ার্স, 100 বছর কিংবা তারও বেশি সময়ের জন্য। এটা একটা স্থায়ী বা আরও পর্যায়ক্রমে এটাকে আরও সমৃদ্ধ করারও ব্যবস্থা রয়েছে। এই জুলাই জাতীয় সনদে যে সমস্ত সুপারিশ আনা হয়েছে, তার মধ্যে যেগুলো সংবিধান সংশোধন সম্পর্কিত, সেগুলোকে নিয়েই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেই সমস্ত সুপারিশের মধ্যে কি আছে, আমি মোটা দাগে কয়েকটা জিনিস বলি, তাহলে দর্শকরা বুঝতে পারবে। আমরা বাংলাদেশে আমরা জানি যে প্রতি 5 বছর পর পর ক্ষমতা হস্তান্তর নিয়ে একটা অচল অবস্থা, উত্তপ্ত অবস্থা তৈরি হয় এবং শেষ পর্যন্ত একটা চরম অরাজকতার মধ্য দিয়ে আমরা হয়তো আন্দোলন সংগ্রাম করে আবার একটা জায়গায় গিয়ে থামি। সুতরাং আমাদের এটা থামাতে হবে। প্রতি 5 বছর পর পর একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, একটা সঠিক নির্বাচন আমাদের হওয়া লাগবে। সেটা করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে 5 বছর পর পর, এবং একটা নির্বাচন কমিশন লাগবে। এই তত্ত্বাবধায়ক সরকার গঠনটা যাতে বিতর্ক মুক্ত হয়, নিরপেক্ষ হয়, সেজন্য সরকারি দল, বিরোধী দল সবাই বসে ঠিক করবে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে। এইটা গণভোটের একটা বিষয়। আরেকটা বিষয় হলো নির্বাচন কমিশন। আমরা অনেকবার দেখেছি নির্বাচন কমিশন ক্ষমতাসীনরা তাদের ইচ্ছামতো গঠন করে, বিরোধী দল সেটা বর্জন করে, বয়কট করে, তারপর আন্দোলন শুরু হয়। সুতরাং আমাদের নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠনের একটা বিধান তৈরি করতে হবে, সংবিধানে ঢুকাতে হবে। সেটা একটা ইস্যু বলা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সবাই বসে নির্বাচন কমিশন ঠিক করবে, যাতে কোনো বিরোধ বা এটা নিয়ে দ্বিমত, ভিন্ন মত, আন্দোলন সংগ্রাম আর করতে না হয়। সংবিধান সংশোধন আমাদের একটা জাতীয় জীবনের গুরুতর সমস্যা। আমরা জানি যাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে, সংসদে গিয়ে তারা একতরফাভাবে সংবিধান সংশোধন করে ফেলে এবং এটাকে ঘিরে দেশ একটা অচল অবস্থার গভীর গর্তে পড়ে যায়। সর্বশেষ 16 বছরও সেটা হয়েছে। সুতরাং আমাদের সংবিধান সংশোধনটাকে একটু কঠোর করতে হবে, যাতে ক্ষমতাসীনরা চাইলেই সংবিধান সংশোধন করে ফেলতে না পারে।
এজন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে, যাতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অপরাপর দলগুলোরও একটা ভূমিকা থাকে, সরকারি দল যাতে একা একা কাজটা করে ফেলতে না পারে। তারপরে আমরা জানি আমাদের একটা সংসদ থাকে যেটার পেছনে শত শত হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু এই সংসদ আসলে কি কাজে ব্যবহৃত হয়, কি কাজে লাগে? কেবলমাত্র সরকারের ইচ্ছা পূরণের কারণে কাজে লাগে, কেবলমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণ করাই সংসদের কাজ। বিরোধী দল অনেক কথা বলে, অনেক সময় অবস্থান করে, কিন্তু তাদের ভূমিকার আসলে কোনো মূল্য এই সংসদে থাকে না। সুতরাং সংসদটা যাতে কার্যকর হয়, এই জনগণের পকেটের শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করা যাতে দেশের মানুষের কাজে লাগে, সেজন্য একটা বড় রকমের সংস্কারের প্রস্তাব করা হয়েছে, যে সংসদে স্পিকার হবে সরকারি দলের, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আমরা জানি 50টিরও বেশি সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, যেগুলো চাইলেই অনেক গুরুত্বপূর্ণ হতে পারে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার কাজে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 54 বছরের সংসদীয় স্থায়ী কমিটিগুলো কোনো রকম কার্যকর হয়নি এ কারণে যে প্রত্যেকটা কমিটির সভাপতি সরকারি দলের। সুতরাং তাদেরও কাজ হয়ে দাঁড়ায় কেবলমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণ করা। এইবার সংস্কার প্রস্তাব করা হয়েছে যে সংসদীয় কমিটিগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে, এবং সেটা আনুপাতিক হারে, যা তাদের যত সিট থাকবে পার্লামেন্টের সে অনুযায়ী। আরেকটা হচ্ছে, আমরা জানি গত 16 বছর একজন ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, জবরদখল করে ছিল জবরদস্তিমূলকভাবে, এর আগে 5 বছর ছিল, মোট 21 বছর। যদি তিনি এই জনগণ দ্বারা বিতাড়িত না হতেন তাহলে কতদিন থাকতেন আমরা কেউ জানি না, সেটা হয়তো আমৃত্যু থাকতেন। তো এটা তো হতে পারে না। এখানে প্রস্তাব করা হয়েছে একজন ব্যক্তি তার সমগ্র জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। আচ্ছা মনির ভাই, এভাবে তো 48টি প্রস্তাবই আপনি ব্যাখ্যা করতে পারবেন এবং এগুলোর